গ্রামার পোর্শনের ক্লাসগুলো যে আছে বা নোটগুলো, সেগুলো সবই হচ্ছে সূত্রের ওপর ভিত্তি করে। সূত্র বলতে মূলত যে কাত্যায়ন ব্যাকরণ আছে, কাত্যায়ন বলে একজন রচনা করেছিলেন, সেই ব্যাকরণের সূত্র অনুযায়ী গ্রামার পোর্শনের মোটামুটি সমস্ত জিনিসগুলো এক্সপ্লেন করা হয়। তো এটা সিলেবাসও সেই রকমভাবে আছে বা সেই ট্র্যাডিশনই এটা চলে। এবার গ্রামারের জায়গাটা হচ্ছে পালিতে যা কিছু পড়া হচ্ছে, ট্রান্সলেশনটাকে বাদ দিলে সবচেয়ে কঠিন, এই জন্যই এটা সবসময় শেষে পড়ানো হয়। তো অন্যান্য পোর্শনগুলো যেমন পড়ে মোটামুটি বুঝে নেওয়া যায়, কিন্তু গ্রামারের জায়গাটা হচ্ছে কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেগুলো ঠিকঠাকভাবে না করলে এই জায়গাটা বুঝতে খুব অসুবিধা হবে। মানে শুধু মুখস্থ করে মনে রাখাটা বেশ চাপের। এবার যেহেতু সূত্রের মাধ্যমে রচিত ব্যাকরণ, তো সূত্রের কিভাবে রচনা হয় বা তার মধ্যে একটা সংক্ষেপে অনেক বড় বিষয়বস্তুকে বলা হয়ে থাকে বলে তার অর্থটা খুব কঠিন হয়ে যায়। তো সেই এটাকে কি বলা যায়, মানে একটা যে কথাগুলো বলা আছে একটা সূত্রের মধ্যে, সেটাকে একটা ডিকোডিং করার প্রয়োজন হয়। তো ওইটা করে নিতে পারলে সূত্রের মাধ্যমে খুব সহজেই জিনিসপত্র মনে রাখা যায়। মোটামুটিভাবে আমার যে কিছু আইডিয়া ছিল, এবং এগুলো সবই যে আমার তা না, এর অধিকাংশই প্রাচীন অর্বাচীন বিভিন্ন গ্রন্থ বা বিভিন্ন জনের মন্তব্য, এমনকি আমার পরিচিত যারা ব্যাকরণ চর্চা করছে তাদের সঙ্গে আলোচনায় যেসব কথা উঠেছে তার একটা সার সংকলন মোটামুটি আমি বানিয়েছি। তো এখান থেকে আশা রাখছি যে সূত্রগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি প্রথমে এটা বলবো, দেখি কতটা সময় পাই। যদি সময় থাকে তাহলে পরের যে মানে মেইন যে সাজেশন অনুযায়ী যেগুলো রাখা হয়েছে তার মধ্যে একটা আজকে পড়াবো। আচ্ছা, তো প্রথমে বিষয় হচ্ছে যে ব্যাকরণের সূত্র অতি সংক্ষিপ্ত বাক্য হয়। তো ওই যেটা বলছিলাম, সূত্র থেকে এর অর্থটা নিষ্কাশন করে নিতে হয়। সূত্র বলতে এই জিনিসগুলো এখনো পর্যন্ত তোমাদের কোনো পড়নি, হয়তো ব্যাকরণের নোটস যে দেখেছো পাতা উল্টে তখন হয়তো চোখে এসেছে, যেমন এই সরাসরে লোপং, বা পর অসরূপা, পচাশবন্ন লুপ্তি, দ্বিঘং কুব্য চ, এরকম সব সূত্র আছে। এখন এইগুলো পালিতে বাক্য রচনা আছে, কিন্তু তার ভিতরে কিছু টেকনিক ইউজ করা আছে, সেই টেকনিকগুলো না বুঝলে সূত্রের অর্থগুলো বোঝা যাবে না। তো প্রথম হচ্ছে, সূত্রের মধ্যে যে বিভক্তিগুলো থাকে সেগুলোর কিছু কিছু ক্ষেত্রে বিশেষ অর্থে প্রয়োগ হয়। যেমন প্রথমা হলে সেখানে ইহা হয় এরকম একটা বোঝায়। জেনারেলি প্রথমা বলতে কর্তা বোঝায়। নর গচ্ছতি মানে নর এখানে কর্তা বোঝাচ্ছে, তো এটা নর্মাল অর্থই হচ্ছে। এক্সাম্পল এখানে এক সূত্র বিশেষের পদ দিয়েই দেখানো হয়েছে, যেমন স্বরা, মানে স্বর ও স্বরা, স্বর যেটা বাংলায়, তো অনেকগুলি স্বর, স্বরবর্ণগুলি, মানে স্বরবর্ণগুলি কিছু একটা হয় এইখানে বলছে স্বরা বললে। দ্বিতীয় বিভক্তি যখন থাকে তখন ইহা হয় এটা বোঝায়, মানে এটা কর্মকারক বোঝাচ্ছে দ্বিতীয়াতে। যেমন লোপং, লোপং মানে হচ্ছে লোপ হয়, এই লোপংটা হচ্ছে কিন্তু দ্বিতীয় বিভক্তি বা কর্মকারক, মানে স্বরা লোপং, স্বরবর্ণগুলি লোপং লোপ পায় এরকম একটা অর্থ বোঝাচ্ছে। পরে আমি কয়েকটা সূত্র তো বলবোই এখানে। এছাড়া যখন সপ্তমী বিভক্তি হয়, প্রথমা এবং দ্বিতীয়ার অর্থটা সাধারণ, মানে নর্মালি যেরকম বিভক্তির অর্থ হয় সেই রকমই হচ্ছে, এটা কর্তা অর্থে, এটা কর্ম অর্থে। কিন্তু সপ্তমী বিভক্তিতে একেবারেই অন্য একটা অর্থ হয়, সেটা হলো ইহা পরে থাকিলে, আমার সাধু ভাষা কেন বলছি, যাই হোক, ইহাটা লেখা হয়েছে বলে মানে এইটা পরে থাকলে এরকম অর্থ হয়। যেমন স্বর যে শব্দটা আছে সেটাই স্বরে যখন হচ্ছে, স্বরে স্বরশ্মি স্বরম ভি, সপ্তমী এক বচনে, তাহলে স্বরে মানে আমরা বলতে পারি স্বরবর্ণের মধ্যে, স্বরবর্ণে, এইরকমভাবে। কিন্তু না, এখানে অর্থ হয় স্বর পরে থাকলে। অথবা আর একটা অর্থ হয় এই অর্থে, যেমন সম্পদানে, সম্পদানে মানে সম্প্রদানের মধ্যে,
এরকম অর্থ হওয়ার কথা, কিন্তু তার পরিবর্তে হয় সম্প্রদান কারক অর্থে। তাহলে একটা জেনারেল হচ্ছে সপ্তমীতে স্বরবর্ণ পরে, মানে পরে থাকলে, আর একটা হচ্ছে এই অর্থে। এই দুটো ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। এরপরে পঞ্চমী বিভক্তি থাকলে ইহার পর এরকম বোঝায়। পঞ্চমীর উদাহরণ আমার মনে আসেনি, পরে আমি এগুলো অ্যাড করে দেব। আর পর বোঝায়, অ্যাকচুয়ালি এখানে বিষয়টা হচ্ছে যে এটা একটা কম্পোনেন্ট আছে, মানে এইটার পরে একটা কিছু, এরকম বোঝাতে পঞ্চমী হয়। আমি এরকম 5 বলে লিখলাম। আর এই যে একটা কিছু আছে, মানে এইটা পরে থাকলে, মানে দ্যাট মিনস এর আগের একটা কিছু জিনিসকে বোঝাচ্ছে। এগুলো এক্সাম্পলগুলো যখন হবে তখন বোঝা যাবে। তো পঞ্চমী মানে হচ্ছে এটার পরে। পঞ্চমীতে এমনি আমরা থেকে বোঝাই, যে এখানে হচ্ছে এটার পরে, আর এটা হচ্ছে এইটা পরে থাকলে। দুটো শুনতে একই রকম লাগছে, কিন্তু এইটার পঞ্চমীর অর্থ হচ্ছে এ এর পরে বি, আর সপ্তমীর অর্থ বোঝাচ্ছে যে সি পরে থাকলে, মানে এটা এর আগেটাকে ইন্ডিকেট করছে। এটা পূর্বের বিষয়, এটা পরের বিষয়, মানে এটা সপ্তমী, এটা পঞ্চমী। একদম এক্স্যাক্ট এটাই হয়, মানে পঞ্চমী দিয়ে যেটা থাকে সেটা আগে চলে আসে, মানে আগে থাকে, আর সপ্তমী দিয়ে যেটা সেটা পরে থাকে যখন ইন্ডিকেশন করা হচ্ছে। এটা পরের টপিকগুলো বললে ক্লিয়ার হবে। ষষ্ঠী বিভক্তি হলে ইহার অথবা ইহার অন্তে এরকম বোঝায়। যেমন এ দন্তস্য, এ দন্তস্য মানে হচ্ছে একার অন্তের, একারান্তের, মানে একারান্ত শব্দের, এখান থেকে শব্দের বললে ভালো হতো। নর্মাল একারান্ত শব্দের ষষ্ঠী বিভক্তি যেমন অর্থ হয়, নরস্ব মানুষের, এদন্তস্য, এদন্ত শব্দের অর্থ হলো একারান্ত শব্দ, তো একারান্তের। আর পুথস্য বললে বোঝাচ্ছে পুথ শব্দের অন্তে, মানে শুধু পুথ শব্দের এইটুকু না, পুথ শব্দের অন্তে, এই ধরনের একটা অর্থ বোঝায়। মানে জেনারেলি এটার এটার অথবা এটার শেষে, এই রকম একটা অর্থ বোঝায়। এই মোটামুটি বিভক্তিগুলোর স্পেসিফিক কিছু অর্থ আছে। মানে এখানে স্বরে বললে, স্বরবর্ণের মধ্যে এরকম অর্থ করলে কিন্তু মানে কিছু মিনিং দাঁড়াবে না। এরপরে সূত্রের মধ্যে প্রায়শই কোনো ক্রিয়াপদ থাকে না। প্রায়শই কেন, মানে থাকেই না বললে চলে, কেননা সূত্রগুলো খুবই সংক্ষেপে রচনা করা হয়। সংস্কৃতে একটি প্রবাদ আছে যে অর্ধমাত্রা লাঘবে না পুত্রোৎসব প্রিয় বৈয় করণাহা, এইরকম। মানে বাংলা অর্থ দাঁড়ায় যে একটা যদি নর্মাল যে লঘু যে বর্ণ যে হয়, যেমন ক যদি বলা হয় বা অ যদি বলা হয়, অ হচ্ছে এক মাত্রা উচ্চারণকাল, দীর্ঘ স্বর হলে আ দীর্ঘ 2 মাত্রা উচ্চারণকাল হয়। তো এরও হাফ যদি কেউ উচ্চারণ কমাতে পারে একটা সূত্রের মধ্যে থেকে, মানে এত সংক্ষেপ করতে ভালোবাসে যে তাতে পুত্র সন্তান জন্মালে যেমন আনন্দ হয় সেই রকম তারা আনন্দিত হয়। এই জন্য ব্যাকরণের সূত্র ভীষণই মানে সংক্ষিপ্ত হয়, এবং বিশাল বড় বাক্যকে তার মধ্যে আহ, একটা কয়েকটা অক্ষরের মধ্যে নিয়ে চলে আসা হয়। এবং পালিতেও এটা ট্র্যাডিশন আছে এই ধরনের। তো ক্রিয়াপদ এই জন্য রাখা হয় না, ক্রিয়াপদটা অনুমান করে নিতে হয়, যোগ, এখানে যোগ করে নিতে হয় বলা হয়েছে। যেমন স্বরা স্বরে লোপং, এটা একটা সূত্র। এখানে স্বরা মানে হচ্ছে স্বরবর্ণগুলি, এটা প্রথম আর বহু বচন হচ্ছে। স্বরে মানে হচ্ছে এটা সপ্তমী, সপ্তমী এক বচন, স্বরবর্ণ পরে থাকলে, এখানে স্বরবর্ণের মধ্যে বোঝাচ্ছে। লোপং মানে হচ্ছে লোপ, এখানে আমরা পপ্পতি বলে অ্যাড করলাম, পায়, বা আমরা হতিও বলতে পারি, লোপং হতি, লোপ হয়। ক্রিয়াপদটা কিন্তু এই মূল সূত্রের মধ্যে নেই, এটা অ্যাড করা হলো, এই জন্য প্লাস দেওয়া হয়েছে। সূত্রের অর্থ বোঝার জন্য এরকম অ্যাড করে নিতে হয়। এবারে হচ্ছে মেন বিষয়, যে সূত্রটা কীরকমভাবে থাকে। ইন জেনারেল এইখানে যে সূত্রটা আছে এখানেই বোঝা যাবে যে এ বিকামস বি হোয়েন সি ইজ অ্যাপ্লাইড। এটা ফন্টটার জন্য একটু এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে, মানে এ বি হয় যখন সি অ্যাপ্লাই করা হচ্ছে। এইটা হচ্ছে জেনারেলি প্রায় সমস্ত সূত্রের একটা কাঠামো। এইটা এইটা হয় যদি এইটা এরকম হয়, মানে একটা
একটা থেকে আরেকটা হলো এবং সেখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হচ্ছে। এই তিনটে বিষয় নিয়ে সূত্র থাকে এবং এই তিনটেকে বুঝলে খুব সহজেই জিনিসগুলোকে বোঝা যায়। আচ্ছা, এই তিনটি বিষয় লক্ষ্য করার প্রয়োজন এই জন্য, যেমন যেটার কার্য হচ্ছে সেটাকে বলা হয় কার্যি। এটা একটু আমি টার্মগুলো সংস্কৃত থেকে নিয়েছি, কেননা এই এ বি করে তো এটাকে বলা যায় না, একটা নামকরণ করা প্রয়োজন। যদিও এগুলোর পালি ভার্সানে নাম আছে, যেমন কার্যিকে পালিতে কারি বলে, কার্যকে কারিও বলে, এটাকে নিমিত্ত। এই একই সিমিলার ওয়ার্ড আছে, কার্যি কার্য নিমিত্ত, মানে যার জ্ঞান আছে সে জ্ঞানী, তো যার মান আছে মানি, এরকম হয়। সেরকম যার কার্য আছে সে হলো কার্যি। যেমন এটা বি হয়, এর ওপর কোনো কিছু আমরা বিধান করছি, তো সেক্ষেত্রে এ হলো কার্যি। এইটাকে মনে রাখবে, এইটা দিয়ে একদম খুব সহজে ধরা যাবে। তারপর বলছে যে কার্যের বিধান করা হয় সেটি হলো কার্য। যেমন এটা হচ্ছে বি, কার পরিবর্তন হচ্ছে সেটা হলো এ, এর পরিবর্তন হচ্ছে কি হচ্ছে, বি হচ্ছে। আর এই কার্য সম্পাদনের যে শর্ত, সি যখন থাকবে তখন এটা হবে, এইটা হলো গিয়ে নিমিত্ত বলা হচ্ছে। তাহলে কার্যি, কার্য এবং নিমিত্ত, এইভাবে এই তিনটি জিনিস মোটামুটি সূত্রের মধ্যে থাকে। যেমন এই স্বরাস্বরে লোপং, এই সূত্রের স্বরা মানে স্বরবর্ণগুলি লোপ পায় বলছে, তাই স্বরবর্ণগুলো, এই স্বরা শব্দটি হচ্ছে এখানে কার্যি। লোপং লোপ পায়, লোপ হলো কার্য, যে জিনিসটা হচ্ছে। আর স্বরে মানে স্বরবর্ণ পরে থাকলে এটা কন্ডিশন অ্যাপ্লাই করে দিচ্ছে, এইটা হলো নিমিত্ত। এই কাঠামোটা থাকে। এবারে ন যদি থাকে সূত্রের মধ্যে তাহলে নিষেধ বোঝায় যে এইটা হবে না, বা থাকলে এটা বিকল্পে হয়। এটা পুরো লজিক্যালি সাজানো। আরও কয়েকটা জিনিস বললে হতো, আমার খেয়াল ছিল না, এই অপবাদ ইত্যাদি কিছু বিষয় আছে, আমি একটুখানি হালকা করে বলে দেবো, তাতে বুঝতে সুবিধা হবে। বা থাকলে বিকল্পে হয় এবং কচি বলে শব্দ হয়। কচি মানে হচ্ছে কচিত বাংলায়, মানে কখনো কখনো, মানে এইটা যে এইটা হবে, এটা কি হবে নাকি হবে না, নাকি বিকল্পে হবে, নাকি কখনো কখনো হবে, এই রকমভাবে তিনটি বিষয় বলা হয়। মানে সেটার মোডটাকে চেঞ্জ করছে, কতখানি হবে, একদমই হবে না, হতেও পারে নাও পারে, বা কিছু কিছু ক্ষেত্রে হবে, সব ক্ষেত্রে হবে না। আচ্ছা, এবারে সূত্রের মধ্যে আরেকটি জিনিস আছে যেটা ভীষণ রকম ভাইটাল, এবং ভারতবর্ষের যে ব্যাকরণ শাস্ত্র, সে সংস্কৃত প্রালি বা প্রাকৃত, মানে তার একদম প্রাণ বলা যেতে পারে। এবং শুধু ব্যাকরণ না, আরও অন্যান্য বহু শাস্ত্র ভারতবর্ষে রচিত হয়েছে, সেখানে একটি জিনিস অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে এই বাক্যকে সংক্ষিপ্ত করার জন্য, মানে পূর্বে যদি একটা পদ থাকে, একটা কথা উচ্চারণ করা হয়েছে একটা বাক্যে, পরবর্তী বাক্যগুলিতে যদি সেই কথাটা বারবার অ্যাপ্লাই হয় তাহলে সেটাকে আর রাখা হয় না। যেমন একটা বাক্য হচ্ছে সেন্টেন্স ওয়ান বা স্টেটমেন্ট ওয়ান যদি বলি, রাম কলকাতায় যায়। তারপর আমরা বাংলায় বলি তো যে শ্যামও যায়, এটা সেকেন্ড স্টেটমেন্ট। শ্যামও যায় বললে অটোমেটিক্যালি কলকাতায় শব্দটা এখানে মানে উজ্জ্ব থেকে যাচ্ছে, যে হ্যাঁ বোঝা যাচ্ছে হ্যাঁ কলকাতাতেই যায়, এটাই বলতে চাইছে। শ্যামও যায় বলতে শ্যাম বর্ধমানে যায় এটা তো বোঝাচ্ছে না। তাহলে এই কথাটা আমরা লৌকিক ভাষায় একই শব্দ যখন বারবার প্রয়োগ করছি সেটা ব্যবহার করি না। আর তারপরে যদি থার্ড স্টেটমেন্টে শুধু বলে ধরো যদুও, তাহলে যদুও কলকাতায় যায়, এইটা কিন্তু এখান থেকে বুঝে নেওয়া যাচ্ছে। বাংলা বলো ইংরাজি সমস্ত ভাষাতেই কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করা হয়। সূত্রের মধ্যে ভীষণভাবে এটাকে ব্যবহার করা হয়। একটা ওয়ার্ড যখন পরপর বাক্যগুলোতে রিপিটেশন হচ্ছে তখন প্রথমটায় বলার পরে পরেরগুলোতে আর বলে না। তো সেক্ষেত্রে পরবর্তী যে সূত্রগুলো আছে সেখানে এই যে অনুক্ত পদ থাকে সেটার অনুবৃত্তি বা উপস্থিতি সেটা ধরে নেওয়া হয়। মানে এইখানে যেই কলকাতায় কথাটা আমরা বুঝে নিলাম যে এইটা তার মানে আগে তো বলেছেই কলকাতাতে যাওয়ার কথাই বলছে। বা যদুও কলকাতায় যায়, মানে যদুও কলকাতায় যায় নাকি কলকাতায় চাকরি করে, কলকাতায় খায়, পড়ে, মানে সেটাই যায় থেকেই আমরা অনুবৃত্তি করে নিচ্ছি, মানে এটা উপস্থিতিটা বুঝে নেওয়া হচ্ছে। তো এই অনুবৃত্তি শব্দটি পার্টিকুলার একটা টার্মিনোলজি ব্যাকরণে ব্যবহার করা হয়। পূর্বসূত্রের পরে বোধহয় বুদ্ধবোধের ছিল যে পূর্বসূত্রস্থ পদস্য পরসূত্রে সু অনুচ্চারণের উপস্থিতি, এরকম একটা কথা ছিল। তো
সোজা কথায় বলে পূর্বসূত্রে যে কথাটি বলা হয়েছে সেটা পরবর্তী সূত্রের যে উপস্থিতি সেটাকেই অনুবৃত্তি বলা হয়। অনুবৃত্তি টার্মটা মনে রাখতে পারো। আর আমি প্রথমবার এইভাবে পড়াই, মানে এই জিনিসটা প্রায় বিগত 1-1.5 বছর নাড়াঘাটা করে আবিষ্কার করেছি যে ব্যাকরণের ইয়েতে, এবং এটা প্রথমবার কোনো স্টুডেন্টকে পড়াচ্ছে। এতদিন আমি নিজে এটা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে প্রয়োগ করেছি। তো আশা রাখছি গ্রামারের যে ক্লাসগুলো হবে সেখানে কার্য নিমিত্ত অনুবৃত্তি এই শব্দগুলি বা এই টেকনিকগুলো ব্যবহার করেই এবারে আমি পড়াবো। এই টার্মগুলো চেষ্টা করবে অ্যাপ্লাই করার, এবং আমি আশা রাখছি এতে ব্যাকরণের জিনিসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। নেক্সট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অনুবৃত্তির মাধ্যমে যে পদটা আসে সেইটির বিভক্তির পরিবর্তন করে নিতে হয়। এটা এক্সাম্পল যদি আমি পাই তাহলে আমি সূত্র যখন থাকবে ব্যাকরণের বেশ অনেক জিনিসই পড়তে হবে, সেখানে আমি এক্সাম্পলে দেখিয়ে দেবো যে এইখানে এরকম হচ্ছে। মানে এই সরাসরি লোপং সরাসরি, আমি কোনো একটা জায়গায় মনে আছে যে এই সরাসরি লোপংয়ের সরা পদটা পরবর্তী সূত্রগুলোতে পরপর আসছে। এবার কোনো একটা জায়গায় সরা মানে এখানে আমরা কি বুঝছি, প্রথম আর বহু বচন হচ্ছে সর সরা, নর নরা সর সরা, এটাকে সব পঞ্চমী এক বচন ধরে নিচ্ছে, মানে সরা সরসমা সরম্ভা। আদারওয়াইজ ওখানে মিনিংটা ক্লিয়ার আসবে না, এরকম একটা ব্যাপার আছে। তো কোনো কোনো ক্ষেত্রে বিভক্তিটাকে পরিবর্তন করে নিয়ে অর্থ করে দিতে হয়। এটা এক্সাম্পল এক্স্যাক্ট আমার এখানে মনে আসছে না, পরে খুঁজে পেলে আমি বলে দেব। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ওয়ার্ডগুলো আছে, মানে এইগুলো সবসময় সাজানো থাকে না। সাজানো থাকে না ইন দ্য সেন্স, এই যে জিনিসটা আছে না, এ বিকামস বি হোয়েন সি ইজ অ্যাপ্লাইড, এইটা হচ্ছে মোস্ট সহজ বোঝার পদ্ধতি। এইটা থেকে এইটা হয় যখন এইটা থাকে। তো যেমন অ বা আ, কি বলবো এখানে, অ বা আয়ের স্থলে এ হয় যখন হর্ষই বা দীর্ঘই পরে থাকে, এটা সন্ধির একটা সূত্র হয়। যেমন মহাযুক্ত ঈশ, আটা কনভার্ট হয়ে যাচ্ছে এতে যখন দীর্ঘই পরে থাকছে। মহাযুক্ত ঈশ মহেশ, এরকম যেমন হচ্ছে আ পরিবর্তন হয় এতে যখন দীর্ঘই পরে থাকে। এইটা হচ্ছে একটা নর্মাল লজিক্যাল সেন্স। এইভাবে সূত্রগুলোকে আমাদের ধরতে হবে। এখন সূত্রকার যারা কচ্ছায়ন যেমন আছেন, বা পালিতে আরও আছেন মোগলান, ছদ্মনীতি, আরও সব প্রাচীন অনেকে ছিল, বোধিসত্ত্ব, সভ্যগুণাকার, তাদের ব্যাকরণ পাওয়া যায় না। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে কচ্ছায়ন ব্যাকরণ ধরেই পড়া হয়। পুনেতে বোধহয় নয়, পুনেতে মোগলান ব্যাকরণ পড়া হয়, ছদ্মনীতিও পড়া হয়। এখানে ওই একটি ব্যাকরণই ফলো করা হয়। যাই হোক, তো এইখানে এই যে এ বিকামস বি হোয়েন সি অ্যাপ্লাইড, এইটাকে সাজিয়ে নিতে হবে। সব সময় যে ওই রকমভাবেই সূত্রের পদগুলো থাকবে তা না। যেমন এই সরাসরি লোপং, এটাকে সরা মানে স্বরবর্ণগুলি, স্বরে মানে স্বরবর্ণ পরে থাকে, লোপং লোপ পায়। এটাকে আমরা বোঝার সুবিধার জন্য সাজিয়ে নিতে পারি সরা স্বরবর্ণগুলি, লোপং লোপ পায়, স্বরে স্বরবর্ণ পরে থাকবে। সাজানোর ক্ষেত্রে ওই যে কচি এবং ন বা বলা হয়েছিল, কচিটা আগে নিয়ে চলে আসতে হবে, ন এবং বাটা ক্রিয়ার আগে গিয়ে বসবে। যেমন এইটা একটা সূত্র, নিগ্রহী বজ্ঞন্তং বা বজ্ঞে। বজ্ঞন্তং মানে বর্গের অন্ত, বর্গের অন্ত মানে পঞ্চম বর্ণ, বা বিকল্পে, বজ্ঞে মানে বর্গ পরে থাকলে, এরকম অর্থ হচ্ছে। বজ্ঞ থেকে বর্গ, আর বজ্ঞে মানে সপ্তমী বিভক্তি হচ্ছে, কিন্তু সপ্তমীর অর্থটা করে বর্গ পরে থাকলে। এটা নোট করে নিতে পারো, আমি পরে না এটা অর্থগুলো দিয়ে দিচ্ছি। আর এইখানে নিগ্রহিতং কথাটা অনুপস্থিত আছে, যেটা ওই বাইরে থেকে আনা হচ্ছে, এইটা হলো অনুবৃত্তি। আমি এগুলো খুব ধরে ধরে চেষ্টা করব সূত্রগুলো যখন পড়ানো হবে তখন বলে দেওয়ার। অনুবৃত্তি মানে এই ওয়ার্ডটা আগে বলেছিল একবার ওই রাম কলকাতায় যায়ের মতন, তারপর পরেতে আর এটা উচ্চারণ করছে না, এটাকে অনুবৃত্তি দিয়ে আনতে হবে, দিয়ে এইটা সূত্রের পদগুলো দাঁড়ালো। তারপর এখানে কোনো
এইখানে ব্র্যাকেটটা দেয়া হয়নি, এই ব্র্যাকেটে নিগ্রহিতং পদটা এখানে আমরা আনলাম, এটাও কেটে দিচ্ছি। এইটা হলো এখানে অনুবৃত্তি। পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদের, এটা এই মাত্র আমি বানালাম জাস্ট ক্লাস শুরু হওয়ার আগে। তো এটা মানে উচ্চারণ করেনি, কারণ এই কথাটা আগে বলেছে বলে এটা বাইরে থেকে আনা হলো। তারপরে বজ্ঞন্তং বলছে নিগৃহীত, এটা প্রথমা বিভক্তিতে আছে। নিগৃহীত শব্দটা লিবলিঙ্গ বলে ফলঙের মতন হচ্ছে, এটা প্রথমা, মানে নিগৃহীত কিছু একটা হয়, এটা হলো কার্য। কি হয় বলছে বজ্ঞন্তং, মানে বর্গের অন্ত বর্ণ হয়, বর্গের অন্ত মানে পঞ্চম বর্ণ হয়। এইবারে বাটা এখানে হতিটাকে আমরা বাইরে থেকে আনছি, হতি ক্রিয়াপদ, ক্রিয়াপদ এখানে সূত্রে থাকে না, এটাকেও বাইরে থেকে আনা হলো, বাটাকে তার আগে বসানো হলো। তাহলে নিগৃহীতং নিগৃহীত বর্গের অন্তবর্ণ বা বিকল্পে হতি হয়। কখন হয়? বজ্ঞে, বর্গ পরে থাকলে, বর্গীয় বর্ণ পরে থাকলে তখন নিগৃহীত বর্ণ বর্গের অন্তবর্ণ অর্থাৎ পঞ্চম বর্ণে পরিণত হয়। মানে এটাকে সরল বাক্যে দাঁড় করালে যে অনুসার হয়ে যায় পঞ্চম বর্ণ বর্গের অন্ত, কখন হয়? বর্গ পরে থাকলে, মানে বর্গীয় বর্ণ পরে থাকলে। তাহলে এইটা হলো কার্যি, অনুসারের কিছু একটা কার্য বলছে। কি কার্য হয়? পঞ্চম বর্ণ হয়। কখন হয়? বর্গীয় বর্ণ পরে থাকলে, এটা হলো নিমিত্ত। এইটা হলো মোটামুটিভাবে একটা স্ট্রাকচার। আর একটা এক্সাম্পল দেয়া হচ্ছে, এইটাও একটা সূত্র, গো স্বরে পুতস্বা গম কচি। গো স্বরে, গো মানে এটা প্রথমা, স্বরে সপ্তমী বিভক্তি, পুথস্যাগম সন্ধি হয়েছে, পুথস্য যুক্ত আগম, পুথস্য হলো ষষ্ঠী বিভক্তি, আগম হলো প্রথমা বিভক্তি, কচি হচ্ছে বিধায়ক পদ। মোটটাকে বুঝছে, কতখানি হবে, হবে হবে না, বিকল্পে হবে, বেশি করে হবে না কম করে হবে, এই রকম আছে। এটাকে সাজাতে হবে। সাজাতে গেলে যেটা দাঁড়াচ্ছে যে পুথস্য মানে পুথ শব্দের ষষ্ঠী, গো আগম মানে গ আগম হচ্ছে স্বরে স্বরবর্ণ পরে থাকলে, তাহলে পুথস্য হলো এখানে কার্যি, গো আগম আগম হয় সেটা হলো কার্য, আর স্বরে হচ্ছে স্বরবর্ণ পরে থাকলে, এটা হলো নিমিত্ত। কিন্তু এইখানে সূত্রে গো আগে চলে এসেছে, তারপরে স্বরে, মানে যেটা এখানে 1 নাম্বার হওয়ার কথা সেটা এখানে 3 নাম্বারে এসেছে, তারপরে এখানে 2, 3 এইভাবে ছিটকে গেছে, তারপরে স্বরে এটা শেষে হবার কথা, তো এইরকম ঘেঁটে গেছে। এগুলোকে একটুখানি এদিক ওদিক করে নিতে হবে। এবার এটা করে নিতে হবে মানে যে তোমাদের করে নিয়ে অর্থ বুঝতে হবে তা না, এটা অলরেডি মোটামুটিভাবে কিছুটা অনুবাদ করে দেয়া আছে, বা পালিটা যেটা লেখা আছে, সূত্রটা লেখা নেই, সূত্রটার অর্থটাও বলে দেয়া আছে, যে কচি পুত সদস্য স্বরে পরে গো আগম হতি, এইরকমভাবে পুরো পালি বাক্যটাই লেখা আছে। তাহলেও যেহেতু সূত্রটা মুখস্থ রাখতে হবে এবং গ্রামারের জায়গাতে মোটামুটিভাবে সূত্রটা দেয়া বাধ্যতামূলক, দিতেই হবে এটা আমি বলছি না, কিন্তু না দিলে সেটা খুব একটা কিছু মানে দাঁড়াবে না, মানে আবশ্যিক বললে বলাই যায়। সূত্র দিয়েই গ্রামারের নোটগুলোকে সব লিখতে হবে। সূত্রটা যদি কেউ নিরর্থক মুখস্থ করে রাখে, অর্থ না বুঝে, তাহলে তো হবে না। এই কারণেই টেকনিকগুলো বলা হচ্ছে। এখানে অর্থ দাঁড়াচ্ছে যে পুথ শব্দের এটা হলো কার্যি, গো আগম গকারের আগম হয়, এটা হলো কার্য, স্বরবর্ণ পরে থাকলে এইটা হচ্ছে নিমিত্ত হচ্ছে এই। আর লাস্ট বিষয় যেটা হচ্ছে যে প্রয়োজন অনুসারে সন্ধি ভেঙে নিতে হয়। যেমন এই পুথস্যাগম, এটাকে সন্ধি ভাঙলে পুথস্য যুক্ত আগম, এরকম হচ্ছে। তারপরে বিভক্তিটা দেখতে হবে, কারণ পুথস্যাগম আমরা যদি একবারে দেখতে যাই তাহলে তো বিভক্তিটা বুঝতে পারা যাবে না। পুথস্য শব্দ ষষ্ঠী বিভক্তি, আগম প্রথমা বিভক্তি। আর সম্ভব হলে কিছু ক্ষেত্রে সমাসটাও ভাঙতে হবে, যেমন ওই বজ্ঞন্তং মানে বর্গের অন্ত হচ্ছে বর্গান্ত, এরকম হচ্ছে। পালিতে বললে হবে বজ্ঞস্য অন্তং বজ্ঞন্তং,
সমাস ভেঙে নেওয়া হলো, তাহলে অর্থটা বুঝতে সুবিধা হচ্ছে। আর তারপরে অনুবৃত্তির পদ এবং ক্রিয়াপদ, এই যে অনুবৃত্তির পর বাইরে থেকে একটা পদ এলো, ক্রিয়াপদটাকে জোড়া হলো, তারপরে গিয়ে বিভক্তির অর্থগুলো দেখতে হবে। এই হলো মোটামুটি বিষয়। এবং এই পদ্ধতিটা প্রাচীন বৈয়াকরণরা অনেকেই বলেছেন, এগুলো রীতিমতো আছে, তবে এটার মানে সবচেয়ে সুন্দর প্রয়োগ আধুনিককালে হয়েছে। তোমরা অনেকে দয়ানন্দ সরস্বতীর নাম শুনে থাকবে, আর্য সমাজের ছিলেন। তো তিনি পাণিনীয় অষ্টাধ্যায়ী ব্যাকরণ পাঠের একখানা প্রকল্প শুরু করেছিলেন। তো তিনি যেটা সূচনা করেছিলেন যে কিভাবে সূত্র পড়তে হবে, একেবারে বাচ্চাদেরকে মানে 7-8 বছর বয়স থেকে পাণিনি অষ্টাধ্যায়ী পড়েও, মানে সংস্কৃত ব্যাকরণ কোনো কিছুই শব্দরূপ ধাতুরূপ না শিখেই ডাইরেক্ট অষ্টাধ্যায়ী পড়বে, সেই রকম একখানা পরিকল্পনা বানিয়েছিলেন। পরে তিনি বোধহয় পড়াননি, তবে তার শিষ্য ব্রহ্মদত্ত জিজ্ঞাসু, যুধিষ্ঠির মীমাংসা প্রমুখ এটা প্রকল্প নিয়েছিলেন এবং তারা পড়িয়েছেন, এবং আজকেও এই পদ্ধতিতে অনেককে পড়ানো হয়। তো সেইখানে এই প্রাচীন যে ব্যাকরণের যে পদ্ধতিতে ব্যাকরণ পঠন পাঠন হতো, সেইটিকে এক প্রকার রিভাইভ করা হয়েছে বলা যায়। এবং যেহেতু আমাদের পালির ব্যাকরণগুলো ইনক্লুডিং প্রাকৃত এগুলো সবই এই ট্র্যাডিশনের মধ্যে পড়ে, এই পদ্ধতিতেই রচিত। তো সেইখান থেকে এই অনেক খুব সুন্দর সুন্দর জিনিস বেরিয়ে এসেছে। এবং আমার নিজের মনে হয়েছে যে এই পদ্ধতিগুলো আমি যদি শিখতাম বা আগে জানতে পারতাম, প্রথম যখন পালি ফার্স্ট ইয়ারে পড়ার সময় কচন ব্যাকরণ পড়েছিলাম, সে সময় খুব সুন্দরভাবে জিনিসগুলো বোঝা যেত। আচ্ছা, এখানে এই পর্যন্তই আছে। আচ্ছা, আমি একটা তাহলে পড়াই। এটা সন্ধি থেকে পড়ালে সবচেয়ে ভালো হতো, যদি সন্ধি একটু সাজেশানে আসবে মনে হচ্ছে না। তো এখান থেকে ফার্স্ট যে মানে WBCS পালি গাইড যে নোটটা ছিল, তার ফার্স্ট পার্টটা খুলবে এবং সেখান থেকে পেজ নাম্বার হচ্ছে 80। 80 পাতায় আছে ইত্তিপচ্ছয়, এইটা আমি দেখি আজকে পড়াই। এইটা মোটামুটিভাবে গ্রামারের যে জিনিসগুলো আছে তার মধ্যে সবচেয়ে সহজ আছে, বাকিগুলো একটু নয় মোটামুটি কঠিনই আছে। আর আমার মোটামুটি উদ্দেশ্য হলো যে তোমাদের নিজে থেকে বুঝতে পারবে সেই রকমভাবে এটাকে একখানা জায়গায় দাঁড় করানো। আচ্ছা, ইত্তিপচ্ছয়ের যে বিষয়, এটা খুব ভালো নোট আছে, বিগত বেশ কয়েক বছর আসেনি, মানে 18 সাল থেকে এটাকে সাজেশানে দেয়া হচ্ছে, কিন্তু আসছে না। তো এবারের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, আর এটা লিখলে ভালো নাম্বারও পাওয়া যাবে। তো ইত্তিপচ্ছয় মানে স্ত্রী প্রত্যয় বোঝায় জেনারেলি, যেটা মানে নর নারী বা বালক বালিকা, এই যে একটা জেন্ডার চেঞ্জ হচ্ছে, সেই মাস্কুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার, সেই কি প্রত্যয় যদি চেঞ্জ হয়, এটাই হলো তার বিষয়বস্তু। ইত্তিপচ্ছয় মানে স্ত্রী প্রত্যয়। এবারে কোশ্চেনগুলো দেখে নিই। এক্সপ্লেন দ্য ফরমেশন অফ ফেমিনাইন বেসিস অর ইত্তিপচ্ছয় ইন পালি। তাহলে কিভাবে স্ত্রীলিঙ্গ শব্দ তৈরি হয় বা স্ত্রী প্রত্যয়, সেটি ব্যাখ্যা করো। স্টেট অ্যান্ড ইলাস্ট্রেট অল পসিবল রুলস ফর দ্য ফরমেশন অফ ইত্তিপচ্ছয় ইন পালি উইথ এক্সাম্পলস। এই একই কথা বলছে, কীভাবে স্ত্রীলিঙ্গ তৈরি হয় সেটি উদাহরণসহ দেখাও। হাউ মাস্কুলাইন জেন্ডার্স আর চেঞ্জ টু ফেমিনাইন জেন্ডার্স ইন পালি, শো উইথ ইলাস্ট্রেশন। কি একই কথা, কীভাবে স্ত্রীলিঙ্গ শব্দ হয় সেইটিকে বলছে। এবারে এখানে এটা বলা হলো। আচ্ছা, এখানে পার্টিকুলার বলি যে শুধুমাত্র যখন সূত্র থাকবে, সূত্রটার ক্ষেত্রে আগে আমি যে কথাগুলি বললাম সূত্রের অর্থ বোঝার কৌশল, সেইগুলো খাটবে। নর্মাল সেন্টেন্সে এগুলো আসবে না, মানে গ্রামারের পড়ছি মানে এখানে যেখানে যা বিভক্তি আছে সেটা সব ওই রকমভাবে হবে তা কিন্তু না, কেবলমাত্র সূত্রের ক্ষেত্রে ওটা খাটবে। পুল্লিঙ্গ শব্দেহি মানে পুংলিঙ্গ শব্দগুলির শব্দেহি শব্দি পুংলিঙ্গ শব্দগুলির সাথে, নরেহি শব্দিং মানুষদের সাথে, পুংলিঙ্গ শব্দগুলির সাথে, এরকম অর্থ হচ্ছে। ইয়েসং প্রত্যয়ানং যে প্রত্যয়গুলির যোগের দ্বারা ইত্তিবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ উক্ত
উৎপর্যন্তি উৎপন্ন হয়, তে সেইগুলি ইত্তি প্রত্যয়, সেইগুলি হলো স্ত্রী প্রত্যয়। তাহলে পুংলিঙ্গ শব্দের সাথে যে প্রত্যয়গুলির যোগের দ্বারা স্ত্রীবাচক শব্দ তৈরি হয় তাদেরকে স্ত্রী প্রত্যয় বলা হয়। তে প্রত্যয়া গচ্চায়নেন বঙ্গিতা, এটা আকার হবে, গচ্চায়ন মানে কাত্তায়ন। গচ্চায়নের দ্বারা বর্ণিত হয়েছে এই প্রত্যয়গুলি। এইবার এখানে সূত্র আছে, এইটা হলো সূত্র। ইথিয় মতো আপত্যয়। আচ্ছা, সূত্রটাকে আমি ভালো করে বলছি, কেননা সূত্রটা লিখতে হবে, সূত্র ভুল লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। সূত্র হলো কোটেশন। যেমন কোটেশনটায় মানে তার উপর নজর বেশি থাকে, এইরকম। তো ইথিয় মতো আপত্যয়, এটাকে আমরা পদচ্ছেদ করলে, অ্যাকচুয়ালি এটা সন্ধি বিচ্ছেদকে পদচ্ছেদ বলা হয়। ইথিয়ং অত আপত্যয় বা আপত্যয় লিখলাম। তাহলে এই ইথিয়ং হচ্ছে ইথি শব্দের সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি সূত্রে থাকলে কি হয় আমরা পড়েছি যে এটা পরে থাকলে অথবা এই অর্থে। তাহলে স্ত্রী শব্দের হচ্ছে এটা স্ত্রী, স্ত্রী এর সপ্তমী মানে স্ত্রী অর্থে বোঝাচ্ছে। স্ত্রী পরে থাকলে এটা অর্থটা দাঁড়াবে না, এটা অর্থ হচ্ছে স্ত্রী অর্থে মানে স্ত্রীলিঙ্গ অর্থে। সপ্তমী বিভক্তি অত মানে এখানে অত, তো মানে তোমাদের আমি আগে বোধহয় বলেছি যে তো একটা হয় যেটা পঞ্চমী বিভক্তি বাচক। পঞ্চমী বিভক্তি যেমন ওই নরত মানুষের থেকে, মানে নরসমা অর্থে এটা ব্যবহার হবে। তো এইটা হচ্ছে এখানে পঞ্চমী বিভক্তি। তাহলে পঞ্চম বিভক্তি মানে অত মানে অয়ের পরে, অর্থাৎ অকারের পরে, অকারান্ত শব্দের পরে। আপত্যয় এটা হচ্ছে প্রত্যয়। আর এখানে কোনো ক্রিয়াপদ নেই, আমরা এখানে হতি অ্যাড করে দিলাম। তাহলে এটা অর্থ কি দাঁড়াবে? ইত্যং স্ত্রীলিঙ্গ অর্থে অত অকারের পরে, অকারান্ত শব্দের পরে আপত্যয় হতি, প্রত্যয় হয়। তাহলে এই ইত্যং অত আপত্যয় এইটা ভেঙে নিলে এটা অর্থটা এমনিই বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে প্রসঙ্গে দয়ানন্দ সরস্বতীর কথা উঠলো, মানে তারই শিষ্য ব্রহ্মদত্ত জিজ্ঞাসু, তিনি খুব সুন্দর একটি কথা বলেছেন যে ব্যাকরণের সূত্রগুলো তিনি এবং কে একটা গোপাল দাস শাস্ত্রী বলে, নামটা মনে পড়ছে না, এরা প্রপোজ করেছেন যে সূত্রের অর্থটা যে ব্যাকরণ অধ্যয়ন করছে ছাত্র, সে নিজেই অর্থটাকে বুঝে নেবে, সেই রকম কিছু পদ্ধতি তারা মানে বলেছেন। এবার আমার মোটামুটি ওটাই তোমাদের কাছে যে সেটা এক্সপেকটেশান, যে সূত্রটাকে আমি পড়িয়ে দেব, এই টেকনিকগুলো বলে দিলাম, মোটামুটিভাবে তোমরা নিজে থেকেই অর্থটা বুঝে নেবে। এবং এই পালি যে পোর্শনটা আছে এটাকে মুখস্থ না করে বলা চলে এটাকে নিজেরা বানিয়ে নিতে পারে। ইথিয়ং মানে ইথিলিঙ্গ মানে স্ত্রীলিঙ্গ অর্থে অত অকারান্ত শব্দের পরে আপত্যয় হল। এবারে এইখানে পালিটা যখন বলা হচ্ছে এটা অটোমেটিক্যালি বুঝে যাবে, মানে এটার ব্যাখ্যা বা বাংলা অনুবাদের প্রয়োজন হবে না। তাহলে ইথিলিঙ্গত্বে এটাকে আরও যদি সরল ভাষা তোমরা করতে চাও, মানে একদম বাংলার মতন করে বাংলায় অর্থটা লিখে যদি পালি অনুবাদ করো যে স্ত্রী, তাহলে ইথিলিঙ্গস্য অর্থে অকারন্ত সদস্য পরে, মানে আমরা পচ্ছা লিখতে পারি, পচ্ছা পরেও লিখতে পারো, সমস্যা নেই। অকারান্ত সদস্য পচ্ছা বা অকারান্ত সদস্য পরে আপচ্ছয় হতে, বোঝা গেল? মানে আমি কি বলতে চাইলাম, যে একেবারে সরল ভাষায় করে নিতে পারো। এবং আমার মনে হয় মানে নিজের ভাষাটা খুব সহজে মনে রাখা যায় অন্যের ভাষা মুখস্থ করার থেকে। হ্যাঁ, এবার তোমাদের মনে হতে পারে যে এখানে খুব কঠিন ভাষায় লেখা বা আমরা লিখতে গেলে সরল ভাষা হয়ে যাবে, ব্যাপারটা তা না। অলওয়েজ
গ্রামারের মধ্যে ভাষার কারিকুরির খুব একটা ব্যাপার থাকে না, মানে স্টেটমেন্টটাকে ক্লিয়ারলি বোঝাতে পারলেই হলো। লিটারেচার পোর্শনের ক্ষেত্রে একটু ভাষার ভালো মন্দ ব্যাপারটা থাকে, কিন্তু মানে আলটিমেটলি এখানে পালিতে লেখাটাই হলো অনেক বড় বিষয়। আচ্ছা, এই এখানে হলো। এবারে এক্সাম্পল দিলে, যেমন ক্ষেম যুক্ত আ, ক্ষেম অকারান্ত শব্দ, তার সাথে স্ত্রীলিঙ্গ অর্থে আ করলে ক্ষেমা। বিশাখ যুক্ত আ বিশাখা, সব্য যুক্ত আ সব্বা, দীর্ঘ যুক্ত আ দীর্ঘা। এখানে সব এগুলো শব্দ দেয়া হয়েছে। এটা আশা করি বোঝানোর মতো কিছু বিষয় নয়, জাস্ট শব্দগুলো স্ত্রীলিঙ্গে পরিবর্তন হয়েছে। এর পরের সূত্র হচ্ছে, এটাও সূত্র, নদাদিত বা ই। এইখানে এবার ব্যাকরণের যে আস্বাদ নেওয়া যাবে। এবার আগের সূত্রে কি বলছে, ইথিয়ং এই কথাটা বলেছে, এইখানে আর এইটা বলছে না, এই কথাটাকে এখানে অ্যাড করতে হবে, এটা অনুবৃত্তি হচ্ছে। তাহলে ইথিয়ং অর্থাৎ স্ত্রীলিঙ্গ অর্থে, ওখানে কি ছিল, অত। আর একটা জিনিস শেখালে ভালো হতো, খুব সুন্দর জিনিস, মানে এটা আমার দুর্ভাগ্য, মানে পিএইচডি করতে এসে চতুর্থ বা পঞ্চম বর্ষে এই জিনিসগুলো শিখলাম, যেটা আমার ফার্স্ট ইয়ারে শিখে নিলে ভালো হতো। যাই হোক, আগের সূত্রে কি বলছিল, অত মানে অকারান্ত শব্দের পরে এইখানে নদাদিত, মানে এখানে নদাদিত ভাঙলে হচ্ছে নদ আদি, অর্থাৎ নদ ইত্যাদি, তো নদ ইত্যাদি শব্দের পরে, তো মানে পঞ্চমী বিভক্তি, পঞ্চমী মানে পরে বোঝায়। নদ ইত্যাদি নদাদি, নদাদি শব্দের পরে বা বিকল্পে ই ই হয়। এবার এখানে আমি কেন বললাম যে এই বিষয়টা, যে আগের সূত্রে এখানে অত বলেছিল, তাহলে এখানে পঞ্চমী বিভক্তি একখানা ছিল, সেটার বদলে এখানে নতুন করে একটা পঞ্চমী বলছে। নতুন করে যখন একটা কিছু বলে, তখন একটা কথা আছে, কিন্তু হরিনামামৃত ব্যাকরণে আছে, কি যেন ছিল, কারি না হন্যতে, কারি কারি কারে না হন্যতে, নিমিত্তঞ্চ নিমিত্তেন তচ্ছেষ অনুবর্ততে। যাই হোক, এটার কথাটা হচ্ছে, যদি একটু বুঝে করো আমার মনে হয় খুব সুবিধা হবে, কারণ গ্রামারের ব্যাপারটা এত কঠিন, অনেকেই ভুলভাল করে, এই জন্য এই ব্যাপারগুলো বলা। এখানে এই যে বিষয়, এর মূল বিষয় হচ্ছে, বলছে যে যখন একটা জিনিস সিমিলার কম্পোনেন্টকে যখন নতুন করে বলছে, তখন সে পূর্ববর্তী জিনিসটাকে ক্যান্সেল করে দিচ্ছে। মানে এই যে অত বলে পঞ্চমী বিভক্তি দিয়ে একটা ছিল, সেইটা যখন নতুন করে বলছে, তার মানে আগের অতটা এখানে কেটে যাচ্ছে, এটা অ্যাপ্লাই হবে না। আর যে এখানে ই যখন বলছে, ওখানে আপচ্যয় যে বলেছিল, প্রত্যয় হয়, এইটার জায়গায় এখানে বলছে ই, মানে ই প্রত্যয় হয়, তাহলে প্রত্যয়ের কথাটা এখানে ক্যান্সেল হয়ে গেল। তাহলে যে টাইপের কম্পোনেন্টটা পরবর্তী সূত্রে আর একবার বলবে, মানে তার মানে বোঝা যাচ্ছে যে ওই আগের জিনিসটা হচ্ছে না, এই জন্যই নতুন করে এটা বলা হচ্ছে। আর ওই শ্লোকের শেষে বলছে তৎশেষহ অনুবর্ততে, মানে যেইটা নতুন করে বলছে না, তার মানে ওটা আগের থেকে নিয়ে চলে আসছে। এই জন্য আমি আর বললাম না, মানে এইটা এখানে বলা হচ্ছে না। তাহলে ইত্যং কথাটা এখানে বলেনি, তাহলে ইত্যংটা আগের থেকে চলে আসছে। নদাদি তো নতুন করে বলছে, মানে আগেরটা ক্যান্সেল হয়ে গেল, ইটা নতুন করে বলছে, মানে আপচ্যয়টা ক্যান্সেল হয়ে গেল এখানে। পুরো এটা লজিকের ভিত্তিতে সাজানো, এবং ভারতবর্ষে যে পঠন পাঠনের পদ্ধতি, এর ভিতরে আরও প্রচুর জিনিস আছে। মানে এই সূত্রগুলোকে যখন এক্সপ্লেন করা হচ্ছে, আমার কোথাও মনে হয় বর্তমানে এই যে সো কল বিএড পড়াচ্ছে, বা সেখানে যে পদ্ধতিগুলো বলছে যে এইভাবে পড়ানো হয়, এর থেকে অনেক ভালো পদ্ধতিগুলো এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে পড়ানো। মানে ব্যাকরণটাকে যেভাবে বসানো হয়েছে, মানে স্টেটমেন্টগুলোকে এইভাবে যদি ম্যাথ ফিজিক্সও পড়ানো হয়, তাহলে সেটা বর্তমান পদ্ধতি থেকে আরও ভালোভাবে জিনিসগুলোকে বোঝা যাবে, পুরো লজিক্যালি, যে এটা এখানে এরকম হয়, এটা এরকম হয়, এইখানে এই কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে ইত্যাদি।
তাতে বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এখানে তাৎপর্য কি তাহলে দাঁড়াচ্ছে? নদাদিত অর্থাৎ নদ ইত্যাদি শব্দের পরে ইত্রিয়ং স্ত্রীলিঙ্গ অর্থে বা বিকল্পে ই প্রত্যয় হয়। তাহলে এবারে নদ ইত্যাদি যখন বলছে নদ তরুণ মৃগ কুমার ইত্যাদিত ইত্যাদি শব্দের পরে ইত্তিলিঙ্গ অর্থে, বা তোমরা ইত্তিলিঙ্গস্ব অর্থে এরকম করতে পারো, ইত্যাদি সদস্য পচ্ছা এরকম লিখতে পারো এই জায়গাটা। ইত্যাদি শব্দের পরে বা শব্দানং করতে পারো বহুবচনে শব্দগুলির পরে ইত্তিলিঙ্গস্ব অর্থে ই প্রত্যয়, এখানে বাটা দেয়া হয়নি, বা হচ্ছে লিখতে হবে, এখানে বিকল্পে হয়। এবার এক্সাম্পলে বলছে নদযুক্ত ই নদী, ব্রাহ্মণী, নগরী, দেবী ইত্যাদি। বা বলেছে মানে এই যে লিস্ট আছে, এই আদি বলে যেটা বললো এটাকে গণ বলা হয়, এটাও একটা ব্যাকরণের পদ্ধতি। এবার কোন কোন ক্ষেত্রে হয় সবগুলো বলতে গেলে তো একটা লম্বা চওড়া জায়গা হয়ে যাবে, এই জন্য একটা ওয়ার্ড দিয়ে এটাকে বলছি যে এই রকম ক্ষেত্রে এইগুলোর জায়গাতে হয় ইত্যাদি। তো মানে আমরা অনেক সময় বলি না যে ধরা যাক অমুক একটা কোনো ধরো একটা ব্যাচের, আমারই ধরো স্টুডেন্টের, যে একটা ব্যাচের কারোর একজনের নাম করে আমি বললাম যে এইটা অমুকদের ব্যাচ। তো ওই একজনের নাম দিয়ে টোটাল গ্রুপটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেই রকম এখানে নদ শব্দটা দিয়ে এই গ্রুপটাকে রিপ্রেজেন্ট করছে যাদের পরে দীর্ঘই হয়। এবং এই যে গণ বলে যেটা বলছে এইটার জন্য আবার ব্যাকরণে গণপাঠ বলে একটি লিস্ট করা হয়, সেইখানে টোটাল পসিবল যে যে ক্ষেত্রে এই দীর্ঘইটা হয় সেটাকে লিস্ট করে দেওয়া হয়। মানে কাইন্ড অফ ইংরাজিতে যদি বলা হয় যে পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কোথায় কোথায় এন হয়, যেমন চুজ থেকে চোজেন হচ্ছে, গো থেকে গন হচ্ছে, এই টাইপের এন দিয়ে ফরমেশন হচ্ছে, সেটাকে একটা লিস্টে নিয়ে চলে আসা হলো যে এই ক্ষেত্রে এন দিয়ে পাস্ট পার্টিসিপেল হবে, এই ক্ষেত্রে ডি দিয়ে হবে, এই ক্ষেত্রে ইটি দিয়ে হবে, এই ক্ষেত্রে কোনো চেঞ্জই হবে না। এইরকম হলো পদ্ধতি। এই হলো নদাদিত বাই। তারপরে সূত্র বলছে নব নিক নেয় নন্তুহি, এটাকে আমাদের ওই সমাস ভেঙে নিতে হবে। নব নিক নেয় ন অন্তু, আর হি মানে হলো এটা পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বহুবচন। তাহলে পঞ্চমী বিভক্তিটা রিপিটেশন হচ্ছে, তাহলে পঞ্চমী বিভক্তি রিপিটেশন মানে আগের পঞ্চমীটা ক্যান্সেল হচ্ছে। মানে ওই যেমন প্রথমে অটো ছিল অকারান্ত শব্দের পরে, তারপরে এই সূত্রে আমরা নদাদিতে পেলাম নদ প্রভৃতি শব্দের পরে, এখানে এগেন এই কথাটা বলছে যে নব নিক নেয় ন অন্তু এইগুলোর পরে, তাহলে এই কথাটা ওখানে ক্যান্সেল হলো। আর রিপিট কি হচ্ছে, ইথিয়ং কথাটা রিপিট হলো স্ত্রীলিঙ্গ অর্থে, ই ই কথাটা রিপিট হলো স্ত্রীলিঙ্গ প্রত্যয়। এই দুটো পূর্বসূত্রে বলেছে বলে এখানে আর বলছে না, এইটা খালি নতুন স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, নবনিক নেয় ব্যাপারটা কি, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যয়, মানে তদ্ধিত প্রত্যয়। বলছে এই প্রত্যয় নিষ্পন্ন যে শব্দ, যে যে শব্দগুলো এই প্রত্যয় দিয়ে তৈরি হয়েছে সেইগুলোর পরে এই ই প্রত্যয় হয় স্ত্রীলিঙ্গ অর্থে। নব নিক নেয় ন অন্তু বন্তু মন্তু ইত্যাদি প্রত্যয়ন্তে হি শব্দে, ইত্যাদি প্রত্যয়ান্ত শব্দের পরে ইত্তিলিঙ্গ অর্থে ই প্রত্যয় হচ্ছে, স্ত্রীলিঙ্গ অর্থে এই প্রত্যয়গুলো হয়। আচ্ছা, একটা একটা করে এক্সাম্পল দেখা যায়। যেমন মানব শব্দটা যে হচ্ছে, মানে এটা হচ্ছে মনু শব্দ থেকে আসছে, মনু যুক্ত নব প্রত্যয় যোগ হয়ে মানব শব্দ হলো। এই মানব শব্দের পরে যখন মানবকে স্ত্রীলিঙ্গ করা হবে তখন মানবী, এটা মানবা হবে না। হলো কেন হচ্ছে না, এখানে নব প্রত্যয় আছে বলে। নাবি কি, নাবা পালিতে শব্দ আছে, নাবা মানে নৌকা, নাবা থেকে নাবিক শব্দটা আসছে, এখানে নিক প্রত্যয় যোগে এই শব্দটা তৈরি হয়, এই জন্য নাবিকই হচ্ছে, এটা স্ত্রীলিঙ্গ নাবিকা হবে না। তারপরে বেনতেইয়, বিনতা শব্দ থেকে এটা আসছে, বিনতা নেইয় বেনতেইয়, বেনতেইয় শব্দের স্ত্রীলিঙ্গে বেনতেই,
এইখানে জফলাটা ভুলবশত হয়েছে, এখানে তয় একা হবে, আর এই এইটাতে জফলা হবে, এই রকম বেনতেই তয়টা জফলা চলে এসেছে, মানে এটা বেনতেইয়া হবে না, বেনতেই হবে। তারপরে ন প্রত্যয় দিয়ে বাসেট্ঠ যুক্ত ই বাসেট্টি, মানে বশিষ্ঠ থেকে আসছে বশিষ্ঠ। তারপরে অন্তু বন্তু মন্তু, অন্তুটা এখানে দেখানো হয়নি, বন্তু মন্তু দেখানো হয়েছে, যেমন গুণবন্তু ই গুণবন্তী, শ্রীমন্তু ই শ্রীমন্তী। এখানে গুণবন্তা বা শ্রীমন্তা হচ্ছে না। এই হলো, এখানে দুটো এক্সটেনশন দেয়া হয়েছে, সেটা বলছে গো সদস্য গাবাদেশ হতি ই প্রত্যয়ে পড়ে, মানে ই প্রত্যয় পরে থাকলে গো শব্দের গাবো আদেশ হয়, এটা সন্ধি করে দেওয়া আছে, গাব যুক্ত আদেশ গাবাদেশ, গো যুক্ত ই, এটা গি হয়ে যাওয়ার কথা, দীর্ঘই যোগ হয়ে যাচ্ছে, গোটা চেঞ্জ হয়ে হলো গাবো, গাবোর সঙ্গে ই হয়ে গাবি। তারপরে পুথ সদস্য পুথব পঠব আদেশা হন্তি ই প্রত্যয়ে পড়ে, ই প্রত্যয়ে পড়ে থাকলে পুথ শব্দের স্থলে পুথব অথবা পঠব আদেশ হয়, তাহলে পুথু যুক্ত ই পুথবি অথবা পঠবি, এটা বুঝতেই পারছো পৃথিবী। অ্যাকচুয়ালি পৃথু বলে এক রাজা ছিলেন, পৌরাণিক অর্থে বলা হয়, তিনি পুরো পৃথিবীকে কর্ষণ করেছিলেন বলে তার নামেতে পৃথিবী শব্দটা আসছে, পৃথু থেকে। সেম এই পুথু শব্দ থেকে পুথবি বা পঠবি পালিতে নিষ্পন্ন করা হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে মাতুলা দিন মানত্বমিকারে, এটা খুব সুন্দর সূত্র, তবে এর থেকেও ভয়ঙ্কর সূত্র পালিতে আছে। শিলাগহনুত্থা শপধার বিহকুত দুহিশ্বাস রাধিক্য পচ্চাশুন অনুপতি কর্তা, এইটা একটা শব্দ, তোমাদের এত বড় পড়তে হবে না, এটা সৌভাগ্য। তো আচ্ছা, এইটাকে ভাঙতে হবে, সন্ধি না ভাঙলে হবে না, এটা লিখে নিতে পারো। আর সন্ধি ভেঙে মনে হয় বংশদ্বীপ মাস্তবীরের বালাবতার বইতে সূত্রগুলো সন্ধি ভেঙে দেয়া আছে, হ্যাঁ 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 আছে। আর একটা হচ্ছে কি একটা থানজা বলে কি একটা নাম আছে, থাইল্যান্ডের একজন ভিক্ষুর কচায়ন ব্যাকরণ আছে, ওইখানেও মনে হয় এটা পদচ্ছেদগুলো দেওয়া আছে, যদিও সেটা রোমান স্ক্রিপ্টে। তো তোমরা ওই বালাবতার নামটা মনে রাখতে পারো, বংশদ্বীপ মহাস্থবী, এটা বইটা দেয়া আছে তোমাদের, মহাস্থবী, আর পুরোটা লিখছি না। এই বইটা আমি যখন সেকেন্ড ইয়ার পড়ি তখনও ওই পিডিএফ ব্যাপারটা প্রথম জানলাম যে হ্যাঁ পিডিএফ হয়, তো পিডিএফ থেকে পুরো 2 ভলিউম 400 পাতার বইটা পুরো পিডিএফ থেকে পড়েছিলাম। স্টিল টুডে ওই বইটা পড়তে গিয়ে স্টিকি নোট অ্যাড করা যায় না, ওর মন্তব্যগুলো, সেইগুলো আমার এখন ওই পিডিএফটা আছে অ্যাড করা। ব্যাকরণের ওপর আমার ভয়ঙ্কর নেশা, মানে এটা ভীষণ রেয়ার, দারুণ বই এই বইটা, বংশদ্বীপ মহাস্থবিদের। যাই হোক, তো ওইখানে এই পদচ্ছেদগুলো দেয়া আছে, মানে সন্ধি ভাঙাটা, এটাকে ভাঙলে হচ্ছে মাতুলা দিনং, বলছি ভাঙলে তারপর বুঝতে পারে, আদিনং আনত্তং ইকারে। আচ্ছা, এটা কি লিখতে পারলে? এখানে সব ঘিঞ্জি হয়ে গেল কিন্তু, মাতুলা দিনং আনত্তং ইকারে হলো। এই এর ব্রহ্মদত্ত জিজ্ঞাসুর যে বিষয় সেটা অ্যাপ্লাই করি, তাহলে মাতুলা দিনং, মাতুল আদি, মাতুল আদি মানে মাতুল ইত্যাদি, তাহলে মাতুল ইত্যাদি শব্দগুলির আদিনং, ষষ্ঠীর বহুবচন হচ্ছে নরানং মুনিনং আদিনং, তাহলে মাতুলাদিনং ষষ্ঠীর বহুবচন, মানে ষষ্ঠীর কি অর্থ আমরা বুঝেছিলাম, একটা হচ্ছে এদের ইহার অথবা ইহার অন্তে, এই দুটো বোঝায়, এখানে অন্তে ব্যবহার হবে, তাহলে মাতুলাদিনং মানে হচ্ছে মাতুল আদি শব্দের অন্তে। আনত্তং, আনত্তং হচ্ছে এখানে কার্যি, সরি এটা কার্য, আর এটা হলো কার্যি, মানে মাতুল ইত্যাদি শব্দের অন্তে এইটার কার্য বিধান করা হচ্ছে। কি কার্য হয়? আনত্তং হয়, কখন হয়? ইকারে, ইকার পরে থাকলে, এটা সপ্তমী বিভক্তি হচ্ছে, এটা নিমিত্ত হলো। বোঝা গেল কি বিষয় বলতে চাইলাম?
মাতুল ইত্যাদি শব্দের অন্তে আনত্তং হতি ইকারে পরে, এটা হলো পালিতে অর্থটা দাঁড়াচ্ছে। আর সন্ধি হয়ে মাতুলাদীনং আনত্তং ইকারে মাতুলাদীন মানত্তম ইকারে। বড় শব্দগুলোকে এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে মাতুলাদীন মানত্তম ইকারে, কিন্তু এটাকে কেটে লিখবে না, তাহলে অর্থ ভুল হবে। এটাকে একসাথেই লিখতে হবে উচ্চারণের সুবিধার জন্য, মাতুলাদীন মানত্তম ইকারে, অথবা যদি একবারে মুখস্থ করতে পারো মাতুলাদীন মানত্তম ইকারে, তাহলে অসুবিধা নেই। এবারে অর্থটা পালিতে বলা হচ্ছে মাতুল ইন্দ বরুণ ইচ্ছাদিনং। এটাকে তোমরা সুবিধার মতো নিজেদের বানাতে পারো, যে মাতুল ইন্দ বরুণ ইত্যাদি সদ্দানং অন্তে, বা অন্তঃসরস্ব আনত্তং হতি, আনত্ত হয় ইকারে পরে, ইকার পরে থাকলে। বা আরও সহজ করে লিখতে পারো যে যদি ইকারও পরে হতি বা বিজ্জতি, যদি ইকার পরে থাকে বা ইকার পরে হয়, এটা লিখতে পারো, আরও সরল ভাষায় হবে। ইকারে পরে এটা একটু ওই বৃত্তির ভাষা নেওয়া হয়েছে। বৃত্তি মানে এই সূত্র যেটা আছে সেটাকে আবার পরে ব্যাখ্যা করা হতো। কচ্ছায়ন সূত্র লিখেছেন, আর কি যেন সংঘনন্দী সেটা বৃত্তি লিখেছিলেন। কচ্ছানেন বটবন্ধ বুদ্ধি সংঘনন্দিনা পয়োগর ব্রহ্মদত্তিনা ন্যাস বিমল বুদ্ধি, একটা শ্লোক আছে। মানে কচ্ছায়ন সূত্রগুলো লিখেছেন, সেটার ব্যাখ্যা করেছেন সংঘনন্দী। সংঘনন্দী যে বৃত্তি আছে সেইটার ভাষা থেকে এখানে একটা মানে পালি যে এক্সপ্লানেশন সূত্র সেটা নেওয়া হয়েছে। আচ্ছা, এবার উদাহরণ দেখা যাক। মাতুল যুক্ত ই, এই মাতুল শব্দের শেষে আন করা হবে, তাহলে মাতুল আন করলে অন্তঃস্বরের জায়গায় আন হবে, তাহলে মাতু লান, তারপরে ই জুড়লো। মাতুল থেকে মাতুলান, মাতুলানি। আর আনত্তং মানে হচ্ছে বাংলায় দাঁড়াবে এটা আন তয়বাই, আনত্ত হয়, মানে দ্যাট ইজ আন, এই ব্যাপারটা আসে। গুরুত্ব হয় গুরু হয়, দীর্ঘত্ব হয় মানে দীর্ঘ হয়, হর্ষত্ব হয় মানে হর্ষ হয়, এইরকম। মাতুল প্রভৃতি শব্দের স্থলে আনো হয়। আচ্ছা, এরপরে পতি ভিক্ষু রাজিকারণ দেহি চ, এটা একটা সূত্র। পরের সূত্র বলছে পতি সিনিমহি। আচ্ছা, এটাকেও ভাঙতে হবে। ভাঙলে হচ্ছে এখানে একটু মুছি, সুবিধা হবে তাহলে। পতি ভিক্ষু রাজিকারণ দেহি চ, এইখানে পতি ভিক্ষু রাজ, এটা সমাস হচ্ছে ইকারন্তে, এটাও পঞ্চমী বিভক্তি। তাহলে পতি শব্দ, ভিক্ষু শব্দ, রাজা শব্দ, ইকার বা রাজ শব্দ ইকারান্ত শব্দেহি মানে ইকারান্ত শব্দগুলির পরে, আর চ বলছে। তো এইখানে একটা কথা অ্যাড হচ্ছে, মানে আমি বললাম যে অনুবৃত্তি, এখানে ইনি, এই কথাটা আগের শব্দ থেকে আসছে। তাহলে প্রতি ভিক্ষু রাজ ইকারন্তেহি পঞ্চম বিভক্তি, মানে প্রতি শব্দ, ভিক্ষু শব্দ, রাজা শব্দ, ইকারান্ত শব্দের পরে পঞ্চম বিভক্তি হচ্ছে, বা শব্দগুলির পরে বহু বচনে আছে নরেহি ইনি চ হতি, এটা হচ্ছে মানে এইগুলোর পরে ইনি হয়। ইনিটা হচ্ছে এখানে কার্য, আর ইত্থিয়ং হচ্ছে এখানে নিমিত্ত। মানে ইত্থিয়ং কথাটা এখানে পূর্ব থেকে প্রতিটা শব্দে মানে প্রতিটা সূত্রে ইত্থিয়ং মানে স্ত্রীলিঙ্গ অর্থে নিমিত্ত, প্রতিভিক্ষু রাজিকার এই শব্দগুলির পরে এটা হলো এখানে কার্যি, আর ইনি হলো কার্য হলো। এটাকে আগে বলি, তাহলে প্রতিভিক্ষু রাজা ইকারন্তেহি সদ্দেহি, ইকারান্ত শব্দগুলির পরে, বা ইকারান্ত সদ্দানং কচ্ছায়, আরও সরল ভাষায় এভাবে লিখতে পারো, ইকারান্ত শব্দগুলির
পরে ইনি হতি। ইনি হয়, এখানে ইত্তিলিঙ্গত্বে কথাটা লেখা হয়নি, বারবার ইউজ হচ্ছে বলে ইত্তিলিঙ্গস্য অর্থে এরকম এখানে অ্যাড করতে পারো। এক্সাম্পল দেখো, গহপতি যুক্ত ইনি, গহপতানি। এই না, এইটা না, আগে এই দুটো উদাহরণ আগে দিতে ভালো হতো। তাহলে ভিক্ষু শব্দের হচ্ছে ভিক্ষুনি, ইনি হচ্ছে রাজা যুক্ত ইনি, রাজিনী। এইখানে উকারের পরে এই ইকারটা লোপ পাচ্ছে, এইখানে রাজার ক্ষেত্রে রাজিনী হচ্ছে। আর গহপতানির ব্যাপারটা বলছে যে পতিশ্বিনিমহি, তাহলে এটাকে পদচ্ছেদ করলে হচ্ছে পতিস্ব ইনিমহি। তাহলে পতিস্ব মানে প্রতি শব্দের, বা এটা ষষ্ঠী বিভক্তি হচ্ছে, দ্যাট মিনস প্রতি শব্দের অন্তে। ইনিমহি সপ্তম বিভক্তি, তাহলে ইনি পরে থাকলে, মানে ইনি পরে থাকলে, ইনি যে বিভক্তি মানে প্রত্যয় পরে থাকলে কি হয় বুঝতে পারা যাচ্ছে না। পতিস্ব হলো কার্যী, ইনিমহি হচ্ছে নিমিত্ত। তাহলে কি হয় সেটা এখানে লুপ্ত, তো যেইটি লুপ্ত সেটা তার মানে পূর্ব থেকে অনুবৃত্তি হয়ে আসছে। অ্যাকচুয়ালি সূত্রগুলো এদিক ওদিক আছে, মানে অ্যাকচুয়াল বচন ব্যাকরণ ধরে পড়লে এটা অটোমেটিক বোঝা যায়। তো কী হয় এখানে হচ্ছে অকার আর দীর্ঘ, এই দুটো শব্দ এখানে অনুবৃত্তি হয়ে আসছে। তাহলে প্রতিস্ব প্রতিশব্দের অন্তে অকার এবং দীর্ঘ হয়, কখন হয়? ইনি পরে থাকলে। এইটা হলো প্রতিশ্বিনী শব্দের অর্থ, মানে সূত্রের অর্থ, প্রতিশ্ব যুক্ত ইনি। আর হতিটা ক্রিয়াপদ অ্যাড করে নেওয়া হলো এখানে, হতি। তাহলে দ্বিতীয় সূত্রের অর্থ বলা হচ্ছে প্রতিশব্দস্য অন্ত ইকার অকার হতি দীর্ঘ চ। তাহলে প্রতি শব্দের অন্তে যে ইকার আছে, প্রতি শেষে ই হচ্ছে, ইকারটা অ হয়, ইকার অ হলে কি হলো? পত হলো। আর অকারটা দীর্ঘ হলে কি হয়? অয়ের দীর্ঘ আ হয়, তাহলে পতা। এইটা বলতে চাইছে, বলছি ইনি পরে থাকলে পতি থেকে পত এবং পতা হচ্ছে, আকার হয়ে যাচ্ছে। তাহলে গহপতি যুক্ত ইনি, গহপতানি, এইটা নিষ্পন্ন হলো। লাস্ট হচ্ছে যুব শব্দস্য অন্তে তি প্রত্যয় হতি, যেমন যুব যুক্ত তি, যুবতী। হয়ে গেল ক্লিয়ার? ভারতীয় গ্রামার কতখানি ডেভেলপ বুঝতে পারছো? মানে ইংরাজি গ্রামার নিয়ে বিশাল মাতামাতি করা হয়, মানে একটা ওয়ার্ড কীভাবে ফর্মেশন হচ্ছে, পার্টিকুলার কোন বর্ণের কোথায় পরিবর্তন হচ্ছে, এগুলো পুরো অ্যানালিসিস আছে। তোমাদের হয়তো এটা দেখে মনে হচ্ছে কি জটিল বিষয় বা কত এ, পালিতে তো কিছুই নয়। মানে পালিতে হার্ডলি 20% এই ফরমেশনের ব্যাপারটা আছে, ওয়ার্ডগুলো কীভাবে তৈরি হচ্ছে। সংস্কৃতে বিশেষত পাণিনীয় ব্যাকরণ যদি দেখা হয়, মানে সেগুলো ধরাছোঁয়ার বাইরে। মানে সত্যি মিনিমাম 6-7 বছর লাগবে অষ্টাধ্যায়ী পড়তে, এবং টোটালি রেগুলার যদি কেউ পড়তে থাকে তাহলে 5-6 বছর হয়তো লাগবে। আর আমাদের যেভাবে স্কুল কলেজে পড়ানো হয় সেটা বলা যায় ওই পুরো ঠিকঠাকভাবে শিখতে গেলে 12-13 বছর স্কুলের কোর্সে লেগে যাবে। না একটা তাও হবে না, মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি পরপর প্রতি বছর একটা করে 100 নম্বর পেপার দিয়ে পড়তে থাকে তাহলে হয়তো কমপ্লিট হবে।